ভারতে পালানোর পথে সাবেক বিচারপতি মানিক আটক, আজ তোলা হবে আদালতে। মানবিক বিপর্যয়ে বন্যা কবলিত এলাকা, ত্রাণ তৎপরতায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এবং রূপ পাল্টাচ্ছেন হাসিনাকে নির্লজ্জ সমর্থন দেয়া ব্যবসায়ীরা, ভোল পাল্টে নতুন সুর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১ সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ATV চ্যানেলে। সুপ্রিম কোর্টের বিতর্কিত সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার রাত 10:30টার দিকে সিলেটের সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ তাকে আদালতে তোলা হবে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খুসরু সহায়তায় ডেস্ক রিপোর্ট। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। শুক্রবার সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক স্থানীয় দালালদের মাধ্যমে ধনা সীমান্ত এলাকা পাড়ি দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে সেখানে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার নাম শামসুদ্দিন মানিক পরিচয় দেন। তোমাদের পয়সা দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা একজন ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? স্থানীয় ইউপি সদস্য জানান, ধনা পাতিছড়া গ্রামের সাদ্দামের সহায়তায় অবৈধভাবে শুক্রবার বিকেলে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন শামসুদ্দিন মানিক। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে হেফাজতে নিয়ে যান। বিজিবি সদস্যদের হাতে আটকের পর শামসুদ্দিন মানিকের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি, কিন্তু পরে 2 ছেলে আমার মাইরা ধইরা 60-70 লাখ। আচ্ছা, 60-70 লাখ। আচ্ছা, নিয়ে গেছে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় মানিকের বিরুদ্ধে গত 19 আগস্ট নোয়াখালীর আদালতে মামলা হয়। মামলা সূত্রে জানা যায়, জিয়াউর রহমান সম্পর্কে তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের সময় একটি চ্যানেলের টক শোতে অধ্যত্ত ও কুরুচিপূর্ণ বক্তব্য ও আচরণ করেন শামসুদ্দিন মানিক। আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাবেক চিফ হুইপ ও আওয়ামী লীগ নেতা আসম ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়। আসম ফিরোজ পটুয়াখালী 2 এবং 6 আসন থেকে 8 বার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া 10ম জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব পালন করেন আসম ফিরোজ। বর্তমানে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক তিনি। বন্যায় ফেনী সহ 12 জেলার অনেক এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কয়েকটি জেলায় পানি কমলেও বন্যা পরিস্থিতি এখনও উন্নতি হয়নি। ফেনী জেলার শহরের সঙ্গে 6 উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, নেই বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক। কুমিল্লার গোমতীর বাঁধ ভেঙে বুড়িচং ও উপজেলার অন্তত 35টি গ্রাম প্লাবিত হয়েছে। অন্যদিকে রাঙ্গামাটি জেলায় পানি কমতে শুরু করেছে। বন্যায় 3 দিনে এখন পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকার সাথে বন্ধ রয়েছে সিলেট ও চট্টগ্রামের রেল যোগাযোগ। বন্যার্থীদের সহায়তায় 5 জেলায় সেনা মোতায়েন করা হয়েছে। রাতেও চলছে বন্যা দুর্গতদের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। স্বতঃস্ফূর্তভাবে সহায়তায় এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। এ যেন হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এক স্বপ্নের বাংলাদেশ। বিস্তারিত পার্থসারথী রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মধ্যরাতেও চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের কার্যক্রম।
নগদ অর্থের পাশাপাশি কেউ দিচ্ছে বোতলজাত পানি, খাওয়ার স্যালাইন, শুকনো খাবার অথবা কাপড়। ত্রাণের গাড়ি কিন্তু কন্টিনিউ আসতেছে। আমরা সেই সন্ধ্যাবেলা থেকে দেখতেছি যে একের পর এক ত্রাণের গাড়ি আমাদের টিএসসির যে প্রবেশ মুখ সেখান দিয়ে যাচ্ছে। আমরা ত্রাণগুলোকে আলাদা আলাদা করে রাখতেছি। কিছু জায়গায় কাপড় চোপড় থাকতেছে, কিছু জায়গায় হচ্ছে বেবি ফুডটা থাকতেছে, কিছু জায়গায় হচ্ছে আমাদের যেই খাবারের মধ্যে যে ইয়াটা আছে, যে চাল ডাল, এই অংশটা আলাদা করে রাখতেছি। ব্যক্তিগতভাবে আসতেছে, প্রাতিষ্ঠানিকভাবে আসতেছে, সে যেভাবে পাচ্ছে, সে হচ্ছে মেডিসিন দিচ্ছে, কেউ কাপড় চোপড় নিয়ে আসতেছে, টাকা দিচ্ছে, প্রতিষ্ঠান বিস্কুট দিচ্ছে, যে যেরকম পাচ্ছে দিচ্ছে। দিনরাত এক করে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাথে আছে ভিন্ন শ্রেণী পেশার মানুষজন। 30,000 ব্যাগ প্রায়, তো এই ব্যাগগুলোর দুইটা মুখই বন্ধ, তো এটা কাটিং ছাত্রছাত্রীরা দেখছি যে এটা হাত দিয়ে খোলার চেষ্টা করছে এবং খুব কষ্ট হচ্ছে, অনেক সময়ের ব্যাপার। তখন আমি ভাবলাম যে আমার বাসায় একটা কাটিং মেশিন আছে, সেটা আমি গিয়ে নিয়ে আসি। এটা বেসিক্যালি মনের ইচ্ছা থেকে আসা, এবং এখানে যারা যারা আসছে সবাই মনের থেকে আসছে, কারো কোনো ধরনের এজেন্ডা নেই। শিক্ষার্থীরা বলছেন এই উদ্যোগ তাদের জাতীয় ঐক্যের প্রতীক। এটা সারা রাত ধরে চলতে থাকবে, যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। মৌলভীবাজার থেকে সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি বিকুল চক্রবর্তী। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির আজ কিছুটা উন্নতির দিকে। মৌলভীবাজারের যে 4টি নদী রয়েছে, এর মধ্যে 3টে নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সেই সকল নদীর যে উপর অংশ আছে, সেই উপরের অংশে কিন্তু পানি নেমেছে, নিচের দিকে এখনো বিপদসীমার উপরে রয়েছে। এবং বেশ কয়েকটি ভাঙ্গন দেখা দিয়েছিল, সেই ভাঙ্গন দিয়ে যে পানি প্রবাহিত হয়েছিল, সেই পানিতে এখনো বিভিন্ন গ্রাম পানি বন্দী আছে, মানুষের ঘর বাড়িতে এখনো পানি আছে। দর্শক, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, আপনি এই যে এটি ধান ক্ষেত, এই ধান ক্ষেতের উপর দিয়ে এখানকার নদীর পানি প্রবাহিত হয়েছে এবং এই ধান নষ্ট হয়ে গেছে। এভাবে পানি কমার পর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষয়ক্ষতির চিত্র এখন ভেসে উঠছে। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। বাংলাদেশে আকস্মিক এই বন্যা দেশের অভ্যন্তরে উদ্ভূত কোনো কারণে নয়। বন্যা কবলিত অঞ্চলে লাগাতার ভারী বৃষ্টিপাত হলেও সেটি পূর্বাঞ্চলে বন্যার মূল কারণ নয়, বরং এবারের বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা। তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও একটি বারের জন্যও বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি। ফলে আকস্মিক বন্যার দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটু প্রস্তুতির নেবার সুযোগ পর্যন্ত পায়নি। বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত অঞ্চলে খাদ্য, বস্ত্র, চিকিৎসা এবং ওষুধের সহায়তা দিন, ব্যবস্থা করুন। তাদের নিরাপত্তায় পাশে দাঁড়ান। নেতাকর্মীদের প্রতি আরও একটি বিষয় বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানাই। ভোল পাল্টাচ্ছেন সেই ব্যবসায়ীরা। গত 16 বছর হাসিনাকে নির্লজ্জভাবে সমর্থন দিয়ে এখন গাইছেন ভিন্ন সুরে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ তারা, আবদারেরও শেষ নেই। আকবর হোসেন সুমনের রিপোর্ট। কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবও তোমাকে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ব্যবসায়ীদের এমন দৃষ্টিকটু সমর্থনেই বেপরোয়া হয়ে উঠেছিলেন ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে গেলাম, আপনার সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকব। প্রধানমন্ত্রী, আপনার স্বার্থকে শক্তিশালী করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। আমি মনে করি যারা এই খারাপ কাজ করেছে, এই
অসভ্যমিতা করেছে, যারা আমার দেশকে পুড়িয়েছে, তাদেরকে আপনি আইনের আওতায় আনুন। গত 16 জুলাই সময়ের বীর সন্তান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ ঘাতকের বুলেটে শহীদ হওয়ার পর গোটা দেশ যখন বিক্ষুব্ধ, ঠিক সেই মুহূর্তে 23 জুলাই গণভবনে ছুটে গিয়েছিলেন ব্যবসায়ীরা। আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস, এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে। অনেকের বিরুদ্ধে হাসিনা সরকারের 16 বছরে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ রয়েছে। 2009 সালের 22,000 কোটি টাকার খেলাপি উন্নীত হয়েছে অন্তত 2 লাখ কোটিতে। এছাড়া এদের বিরুদ্ধে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে অতি মুনাফা করার অভিযোগও বিস্তর রয়েছে। বাণিজ্যের আড়ালে অর্থ পাচারের অভিযোগও। দুবাই, সিঙ্গাপুর, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ নানা দেশে অর্থ পাচার করেছেন তারা। তাই হাসিনাকে টিকিয়ে রাখতে সমর্থন দিয়ে গেছে ব্যবসায়ীরা। অনেকেই সেটা স্বীকারও করেছেন। আমিও মোটামুটি ভাবে 14 বছর আগের তুলনায় 14 গুণ উপরে চলে আসছি। আমরা সরকারের পাশে সবসময় ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ আপনার পাশে আমরা থাকব। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় এখন সেই ব্যবসায়ীরাও ভোল পাল্টাচ্ছেন। আমি যদি বিপদে পড়ি, পুলিশ ইজ নট অ্যাভেলেবল, উইথ হুম আই উইল কন্ট্যাক্ট, এই ব্যাপারগুলো তার কাছে তুলে ধরা হয়েছে। তো উনি ওই ব্যাপারে আশ্বস্ত করেছেন। আজকের যে ক্রাইসিস, এই ক্রাইসিসে আমি মনে করি ব্যবসায়ীদেরকে এক জায়গা থাকতে হবে। আর আপনারা বলেন যে আমরা একসঙ্গে চলবো, অচম, আমরা মিথ্যা কথা বলছি, একদম মিথ্যা কথা বলছি। এখনো আমাদের দলীয় পরিচয় থেকে আমরা বের হতে পারি। এখনো কে জামাত, কে আওয়ামী লীগ, কে বিএনপি, আর এখন বলছেন যে এই সরকার স্বল্পকালীন সরকার খুব ভালো। বিশ্লেষকরা বলছেন জার্সি বদল করে হাসিনার অলিগাররা যেন পুরনো খেলায় মেতে উঠতে না পারেন, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সজাগ থাকতে হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সমাজতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করলেও শেষ পর্যন্ত নীতি ধরে রাখতে পারেননি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। 3 দফায় মতিঝিল ও রমনা এলাকার সংসদ সদস্য ছিলেন তিনি। এই সময় ক্লাব পাড়ার নিয়ন্ত্রণ, স্কুল ও কলেজের ভর্তি বাণিজ্য নিয়ে অভিযোগ ওঠে মেননের বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলন কঠোরভাবে দমনে শেখ হাসিনাকে পরামর্শদাতাদের একজন ছিলেন রাশেদ খান মেনন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। গত 29 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে 14 দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন। ওই বৈঠকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া সহ উপস্থিত ছিলেন অন্য আরও অনেকে। বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে, আসলে এটা কিন্তু রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ। বৈঠকে রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর আহ্বান ছিল ছাত্র জনতার আন্দোলন দমনে আরও কঠোর হওয়ার। দেশব্যাপী কারফিউ জারির পরামর্শও ছিল তাদেরই। তবে আন্দোলন দমন করতে পারেনি শেখ হাসিনা সরকার। 5 আগস্ট পতনের পর শেখ হাসিনাকে যারা কঠোর হওয়ার পরামর্শ দিয়েছিলেন, একে একে গ্রেফতার হচ্ছেন তারা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানী এলাকা থেকে হত্যা মামলায় গ্রেফতার হন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের সংসদ সদস্য ছিলেন রাশেদ খান মেনন। এ সময় মতিঝিলের ক্লাবপাড়া, ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য সহ নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ উঠে আসে রাশেদ খান মেননের বিরুদ্ধে। সিনোকিং হিসেবে খ্যাত যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট ও খালেদ মাহমুদ ভূঁইয়া ছিলেন রাশেদ খান মেননের ডান হাত। সম্রাট ও খালেদ দুজনই ছাত্র জনতার আন্দোলন দমনে ছিলেন মারমুখী ভূমিকায়। সমাজতন্ত্র প্রতিষ্ঠার নামে রাজনীতি করা রাশেদ খান মেনন শেষ পর্যন্ত বিচ্যুত হয়েছিলেন বলেই জানাচ্ছেন তার এক সময়ের সহযোদ্ধারা।
উনি 14 দলীয় জোটের থেকে নির্বাচিত এমপি ছিলেন এবং মন্ত্রিসভার সদস্য ছিলেন। শাসক দলের শরিক দলের নেতা হিসাবে রাশেদ খান মেননরা যে বিবেচনা করছে, আমরা সেটাকে ভুল কৌশল হিসাবে মনে করি, এটাকে অপকৌশল হিসাবে আমরা মনে করি। তাদের আসলে রাজনৈতিক স্খলন ঘটেছে, তাদের নানা ধরনের আপোষকামিতা, নানা ধরনের আমরা দেখেছি যে ক্ষমতার ভাগ বাটোয়ারার দিকে তাদের অনেকেরই আমরা মনোযোগ দেখেছি। এটা শুরু হয়েছে অনেক আগে থেকে। দুর্নীতির প্রমাণ মিললে শাস্তি নিশ্চিত করার আহ্বানও তাদের। যে মানুষরা নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে, অনুপ্রাণিত করবে, একটা আদর্শের বাতিঘর হয়ে উঠবে, একটা আদর্শের প্রতীক হয়ে উঠবে, সেই মানুষরা যখন এই ধরনের নানা অপতৎপরতার সঙ্গে যুক্ত হয়ে পড়েন, মানুষের স্বপ্নগুলো ভেঙে যায়, আশাগুলো ভেঙে যায়। শেখ হাসিনা পতনের পর দায়িত্বে অন্তর্বর্তী সরকার। এই সরকার সুশাসন প্রতিষ্ঠা করবে, দুর্নীতিবাজরা গ্রেপ্তার হবে, দুর্নীতিমুক্ত হবে দেশ, এমন প্রত্যাশাও করছেন এই রাজনীতিকরা। বিপ্লবী রূপান্তরেরও একটা সুযোগ সম্ভব। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বড় মোকাম নওগাঁয় ধান চালের দাম স্থিতিশীল থাকলেও রংপুর সহ উত্তরের জেলাগুলোতে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যের বাজার ঊর্ধ্বমুখী। হিলিতে পেঁয়াজ এবং রাজবাড়ীতে অস্বাভাবিক বেড়েছে কাঁচামরিচের দাম। বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতায় হিমশিম অবস্থা নিম্ন আয়ের মানুষের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত এক সপ্তাহ ধরে দেশের বড় মোকাম নওগাঁয় চালের দাম স্থিতিশীল। প্রকার ভেদে প্রতি কেজি চাল 55 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বেচা বিক্রি তেমন নেই। জিরাশাইল 60 থেকে 65, 28 বা স্বর্ণা জাতের মোটা চাল 55 থেকে 56 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান ধানের দাম কমতে শুরু করেছে। কয়েকদিনের ব্যবধানে চালের দাম আরও কমতে পারে। ধানের দাম একটু কম এখন বর্তমানে, যার কারণে চালের দাম কম। গত সপ্তাহে আপনার জিরা ছিল 60 টাকা 65 টাকা, সেটা এই সপ্তাহে 60 টাকা 65 টাকায় আছে। দেখেন বর্তমানে আমাদের খুচরা বাজারে বেচাকেনা একেবারে সংকটের। রংপুর সহ উত্তরাঞ্চলে আবারও চাল, সবজি সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। অস্বাভাবিক বেড়েছে কাঁচামরিচ, আদা, রসুন ও পেঁয়াজের দাম। এজন্য খারাপ আবহাওয়া ও বন্যাকে দুষছেন ব্যবসায়ীরা। ধানের দাম বাড়ার কারণে চালের বাজারটা বেড়ে গেছে, আর তাছাড়া এদিকে আবার ক্যারিং খরচও একটু বেশি, আবহাওয়া খারাপ। যে কোনো জিনিসের দাম বাড়লে মানে কমতে সময় লাগবে, আমদানি হলে জিনিসের দাম কমে যাবে স্বাভাবিক। বেশি মরিচ বিক্রি হচ্ছে 1600-1700 টাকা ধারা, এখন আজকে বিক্রি হচ্ছে 1000 টাকা ধারা। সবজি কিনতেছি কেজিতে 5 টাকা লাভে বেচতেছি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। প্রশাসনের নজরদারি চান তারা। এভাবে দিন বাই দিন যদি আপনার দ্রব্যমূল্যের দাম বাড়ে, তাহলে আমাদের সাধারণ মানুষের জীবন খুব দুর্বিষহ হয়ে পড়তেছে। একমাত্র উপায় হচ্ছে খাওয়া কমায় দেয়। যেটা 1 কেজি খেতাম সেটা 3 পোয়া খেতে হচ্ছে, তারপরের দিন হাফ কেজি খেতে হচ্ছে, এভাবে আর কি। বর্ষাকালে মাছের দাম যে কমার কথা, সে বর্ষাকালে মাছের দাম অনেক বেশি। সরবরাহ কমের অজুহাতে হিলিতে আমদানি করা ও দেশীয় পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 10 টাকা করে। আবারও পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে ব্যবসায়ী ও ক্রেতারা। রাজবাড়ীতে 2 দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম 100 টাকা বেড়ে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং চান ভোক্তারা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে খেলার সংবাদ। ফুটবল এখন আমাদের দেশে এমন এক খেলা যা শুনলেই মানুষ অতীতের কথা বলে, অর্থাৎ এটি একটি গল্প। যেমন একসময় এই দেশে দারুণ জনপ্রিয় ছিল এই খেলা, ছিলেন অনেক তারকা ফুটবলার। আসলে এই খেলা এমনই জনপ্রিয় ছিল যে উন্মাদনায় ইংলিশ দর্শকদের চেয়েও কম ছিলেন না আবাহনী মোহামেডানের দর্শকরা। কিন্তু এখন সেই খেলা নেই, দর্শকরাও নেই। কিভাবে ফিরে আসবে ফুটবলের সেই সুদিন? 21 স্পেশালের দ্বিতীয় পর্বে তারই সন্ধান করেছেন আকাশুজ্জামান। শুধু নয়, বলা যায় প্রাণের খেলা ফুটবল। মুক্তিযুদ্ধে দেশের পক্ষে জনমত অর্জন ও অর্থ সংগ্রহেও বিশেষ ভূমিকা রেখেছিল এই খেলা। এরপর 70 আর 80 দশক ছিল ফুটবলের স্বর্ণযুগ। বলা যায় সেই সময় গোটা দেশের মানুষের অন্যতম বিনোদন ছিল এই খেলা। একসময় বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন কাজী সালাউদ্দিন, মোমেন মুন্না, শেখ মোহাম্মদ আসলাম, আলফাজ আহমেদের মতো খেলোয়াড়রা। আর
এই সুযোগ দক্ষতা 70-এর শেষ ও 80-র দশকে বাংলাদেশে নিয়মিত আয়োজন করা হতো নানান আন্তর্জাতিক টুর্নামেন্ট। দেরিতে হলেও সফলতা এসেছিল 2003 সালে। সাব চ্যাম্পিয়নশিপের ট্রফি জয় করে শ্রেষ্ঠত্ব পায় বাংলাদেশ। এই জয় বাংলাদেশের জয়। সমাপ্তি সেখানেই। সেই 2003 থেকে আজ অবধি সাব ফুটবলের শিরোপা তো দূরের কথা, ফাইনালেও যেতে পারেনি বাংলাদেশ। কেন এমন পরিণতি? থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং ফার্স্ট ডিভিশন খেলা হতো। এই তিনটা ধাপ পেরিয়ে আপনাকে বড় একটা জায়গায় যেতে হবে এবং এই তিনটা ধাপ পেরোতে গেলে আপনাকে খুব কঠিন পরিশ্রম না করতে পারলে আপনি আসতে পারবেন এবং আপনাকে প্রতিটা স্তরে মানে পরীক্ষা দিয়েই আসতে হবে যে আপনি একজন ভালো প্লেয়ার হতে পারবেন। যে কম্পিটিশন একটা ব্যাপার আছে, যে আমাদের ন্যাশনাল টিমে একটা টিম খেলতেছে, পিছনে আরেকটা টিম দাঁড়ায় আছে, এরকম কন্ডিশন, এরকম কোয়ালিটি প্লেয়ারের অভাব আছে। তবে সাবেক এই দুই তারকা মনে করেন এখনো চেষ্টা করলে সুদিন ফেরানো সম্ভব, আর সেজন্য চাই সঠিক উদ্যোগ ও সুদূর প্রসারী পরিকল্পনা। তারা বাংলাদেশে এক নাগাড়ে ওখানে লিগটা চালু করতো এবং একই সময় লিগ চালু করে দেন, দেখেন অটোমেটিক প্লেয়ার কত প্লেয়ার আসবে কোনো হিসাব কুলাতে পারবেন না। পরবর্তী পর্যায়ে ওদের ঢাকাতে যে সেন্ট্রাল লিগ যেটা হবে সেই জায়গাতে তাদের মানে যাতে প্রতিটা ক্লাবে খেলতে পারে সেই ব্যবস্থাটাও চালু করে দিতে হবে। এখানে হচ্ছে সবার মিলে এক হয়ে কাজ করতে হবে। যেমন বাংলাদেশে 40টা ক্লাব আছে, প্রিমিয়ার লিগে আছে 10টা, ফার্স্ট ডিভিশনে আছে 10টা, চ্যাম্পিয়ন্স লিগে আছে, সেকেন্ড ডিভিশন আছে। আসলে সব ক্লাব মিলে যদি চেষ্টা করে, ফুটবল ফেডারেশনের সহযোগিতা থাকে, তাহলে একসময় অবশ্যই একটা ভালো টিম তৈরি হবে, বাংলাদেশের খেলোয়াড় অনেক বেরিয়ে আসবে। অতীতের খেলোয়াড়রা উঠে এসেছিল ব্যক্তিগত উদ্যোগে, তবে দিন বদলেছে। দেশ জুড়ে গড়ে উঠেছে বহু একাডেমি। খেলার ধরনে বৈচিত্র্য আনা এবং পাইপলাইন সমৃদ্ধ করতে প্রয়োজন কঠোর অনুশীলন, এমনটাই মনে করেন সাবেক তারকারা। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেল পিএসজি। মন্টপেলিয়াকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন 28 বছর বয়সী ফরওয়ার্ড বার্লি বার্কোলা। এছাড়া একবার করে জালের দেখা পেয়েছেন মার্কো অ্যাসেন্সিও, আশরাফ হাকিমি, ওয়ারেন এনিওয়ে ও লি কাং ইন। প্রথমার্ধে 2টি আর দ্বিতীয়ার্ধে 4 গোল করেছে পিএসজি। পার্কটেস প্রিন্সেস শুরুটা করেন বার্লি। 24 মিনিটে দ্বিতীয় গোলটি আসে অ্যাসেন্সিওর পা থেকে। 53 মিনিটে জোড়া পূর্ণ করেন বার্লি। 58, 60 ও 82 মিনিটে বাকি 3 গোল পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 2 ম্যাচে শতভাগ জয়ে পয়েন্ট টেবিলেরও লিড দিচ্ছে পিএসজি। আর এর সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতে পালানোর পথে সাবেক বিচারপতি মানিক আটক, আজ তোলা হবে আদালতে। মানবিক বিপর্যয়ে বন্যা কবলিত এলাকা, ত্রাণ তৎপরতায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এবং রূপ পাল্টাচ্ছেন হাসিনাকে নির্লজ্জ সমর্থন দেয়া ব্যবসায়ীরা, ভোল পাল্টে নতুন সুর। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন www.21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।